বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা জানি ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচনের নির্দিষ্ট দিন বা তারিখ ঘোষিত না হলেও নির্বাচনের রোডম্যাপ যে নির্বাচনমুখী বড় একটি অগ্রগতি তাতে কোনো সন্দেহ নেই। তারপরও কেন যেন নানা জটিলতা এবং সংশয় সৃষ্টি করছে এই নির্বাচনটি ঘিরে, এতেও কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, বলা হয় যে নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে। এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আমি রাবিয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের আলোচনাটি এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আমার প্রথমেই ডানে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপরেই রয়েছেন রাজীব আহমদ, বিশেষ প্রতিনিধি সমকাল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে আলোচনাটি শুরু করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। আমি যদি একটু পিছের দিকে চাই, যেমন আমরা দেখেছি 2014 নির্বাচন দেখেছি, 18 দেখেছি, 24-এর দেখেছি। আমরা যদি বলি যে ওই সময়কার নির্বাচনকে এভাবে আখ্যা করা হতো যে প্রহসনের নির্বাচন, আমি আর ডামি নির্বাচন, কিংবা ফাঁকা মাঠে গোলে নির্বাচন এবং রাতের নির্বাচন, এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছি। এই কারণে বলবো আমরা দেখেছি এক নায়কতন্ত্র, আমরা বের হয়ে এসেছি স্বৈরাচারতন্ত্র থেকে। তারপরও আজকের দিনে এসে নির্বাচন নিয়ে এত জটিলতা কেন? ধন্যবাদ স্নেহা, আপনার দর্শক শ্রোতা, অপরবিজ্ঞ আলোচক। দেখুন যে বিশেষ করে তিনটা নির্বাচন, 14 নির্বাচন 153 জন বিনা ভোটে নির্বাচিত হন এবং 18 নির্বাচনটা পুরোটাই রাতে অনুষ্ঠিত হয়ে যায়, মোর দেন 50% ভোট কেটে নেওয়া হয়। এবং 24-এর ভোটের নির্বাচনটা হচ্ছে আমি ডামি নির্বাচন। তো এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের প্রায় 1400 মানুষ প্রাণ দিয়েছে, কয়েক হাজার মানুষ, হাজার হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে। আমাদের এই প্রশ্নে, এই একটা জেনুইন নির্বাচন আদায়ের প্রশ্নে আমাদের ত্যাগ তিতিক্ষাটা কম নয়। তো আমি আপনাকে বলি যে আমরা যে কথাটা চিৎকার করে বারবার বলছি যে আওয়ামী লীগের যে টুলসগুলি প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায়, এগুলিকে ডিফিউজ না করে নির্বাচন করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এ কথাটা ডক্টর ইউনূস সরকার বিশ্বাস করছিলেন না। আমি আপনাকে বলি যে আজকে আপনার সামনে আমি দেখাই যে গত 30শে জুলাই একটা নির্বাচনের খসড়া প্রস্তাবনা, মানে আসন বিন্যাস, নির্বাচনী আসনগুলির পুনর্বিন্যাসের একটা খসড়া প্রকাশ হয়েছিল। অথচ গতকাল রাত্রে এই খসড়া তালিকায় বেশ কিছু দেখা যায় অনিয়ম আছে, মানে বিপরীত, এটার সাথে খসড়ার সাথে মিল নাই। এবং যা শুনানি হচ্ছে এইরকম শুনানিই হয় নাই, এইরকম প্রস্তাবিত নাই, এইরকম গতকালকে কিছু জিনিস এই প্রজ্ঞাপনে এসছে। দেখুন যে এই আসন পুনর্বিন্যাসের প্রশ্নে বক্তব্যটা ছিল নির্বাচন কমিশনের, প্রশাসনিক ব্যবস্থা অগ্রাধিকার গণ্যে উপজেলা ইউনিটকে যতদূর সম্ভব অখণ্ড রাখা, এটা হলো নাম্বার। জেলার মধ্যকার আসন ভোটার সংখ্যার সর্বোচ্চ 30% ব্যবধানের মধ্যে রাখা, যতদূর সম্ভব প্রশাসনিক ও নির্বাচনী সুব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে উপজেলা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখা, ইউনিয়ন সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও পৌরসভার একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করা। আমি আপনার কেস স্টাডির জন্য আপনার জাস্ট এক্সাম্পল তো আর সবগুলো বলতে পারবো না, আপনার অল্প সময়ের মধ্যে একটা নাম বলি, একটা আসনের নাম বলি। নারায়ণগঞ্জ 2 আসন, নারায়ণগঞ্জ 2 আসন, এটা ছিল সোনারগাঁ উপজেলা। সোনারগাঁ উপজেলা একবারে স্বাধীনতার 70 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত সোনারগাঁ উপজেলা একটাই ইউনিট ছিল। কিন্তু 2008 সালে শামসুল হুদা কমিশন সেটাকে তারা
সিদ্ধিরগঞ্জকে লাগিয়ে দিয়েছিলেন সাথে। পরবর্তী 14 সাল থেকে আবার পূর্ববর্তী অবস্থা বহাল করেন। আপনি দেখবেন এই নারায়ণগঞ্জ 3 আসনে প্রস্তাবনা ছিল সোনারগাঁও উপজেলা এবং বন্দর উপজেলা। বন্দর উপজেলা 5টা ইউনিয়ন, এটা ছোট উপজেলা। সোনারগাঁর একবারে পেটের ভিতরে, ঠিক আছে, সবাই মনে করছেন ওকে, শুনানি হয়েছে এইভাবে, আলোচনা হয়েছে এইভাবে। কালকে রাত্রে যখন আসলো দেখলাম, আমরা তখন দেখলাম বন্দর উপজেলা আর সোনারগাঁও উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। অথচ এখানে মাঝে শীতলক্ষা নদী। যদি সোনারগাঁ থেকে এমপি নির্বাচিত হন তাহলে সিদ্ধিরগঞ্জের লোকজন নদী পার হয়ে যেতে হবে। সিদ্ধিরগঞ্জ থেকে যদি নির্বাচিত হন তাহলে সোনারগাঁ থেকে এমপি পার হয়ে আসতে হবে, নদী পার হয়ে আসতে হবে। এবং সিদ্ধিরগঞ্জটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটা থানা। এইটাকে বাইরের উপজেলার সাথে যুক্ত করার কারণে যে মূল যে বক্তব্যটা, যে সিটি কর্পোরেশনের অখণ্ডতা বজায় রাখার প্রশ্নে যে বক্তব্যটা, এইটা একটা পরিপন্থী। তো আমি জানি না যে নির্বাচন কমিশনের মধ্যে আওয়ামী লীগের গাপটি মারে থাকা লোকজন আছে কিনা। তো আমি বলতে চাই যে এই যে সমস্যাগুলি হচ্ছে, এগুলি প্রধান নির্বাচন কমিশনার, তারপর আমাদের নির্বাচন কমিশনের সচিব, তিনি অত্যন্ত দক্ষ মানুষ, আক্তার আহমেদ। তো তারা এইগুলো যেন দেখেন, যদি এগুলি ক্লারিক্যাল ত্রুটি হয়ে থাকে, কারণিক ত্রুটি হয়ে থাকে, তাহলে এটা সঠিক ঠিক করে নেবেন। আর যদি এটা তারা সিদ্ধান্ত নিয়ে করে থাকেন তাহলে এটা নতুন করে হিয়ারিং নিয়ে এটা ঠিক করবেন। আর নইলে এগুলা নিয়ে যখন মামলা মোকদ্দমা হবে, তখন তো নির্বাচন ঝুলে যাবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে নির্বাচন, আমি মনে করি প্রধান উপদেষ্টা নির্বাচনটা চান ফেব্রুয়ারির মধ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নির্বাচনটা চান, বিএনপি চায়, মেজর দল, সেনাবাহিনীর প্রধান, তারা একই সরল রেখায়, তিনজন মানুষ দেশের, এরা একই সরল রেখায় দাঁড়িয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে। এই মাঝে ফেব্রুয়ারির নির্বাচনটাকে বানচাল করার জন্য অন্যরা কেউ কাজ করছে কিনা, এই বিষয়ে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন আমি মনে করি। আমি আলোচনাটি নিয়ে যেতে চাই রাজবা আহমেদ আপনার কাছে। একটু আগে আমি যে কথাটি বলছিলাম, বিষয়টি আমি আবারও তুলে ধরছি যে আমরা দেখেছি যে প্রতিবারই নির্বাচনের আগে বাংলাদেশে সবসময় একটি জটিলতা, সহিংসতা আমরা চোখে পড়ার মতো। ওই সময়টার কথা যদি বলি, একনায়কতন্ত্র, স্বৈরাচার, এই বিষয়গুলো ছিল এবং সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন দেশের মানুষ এবং সবাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়। সেই ক্ষেত্রে এখন এই পর্যায়ে এসে নির্বাচন ঘিরে এত জটিলতা কেন, এত অনৈক্যের জালে নির্বাচন আজ আটকে যাচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। আমি বোধহয় একমাত্র ব্যক্তি যে গত নভেম্বর থেকে বলে আসতেছি, মানে 24 নভেম্বর থেকে আগামী শীতে নির্বাচন। আমি নির্বাচন নিয়ে কোনো দিনও অনিশ্চয়তা দেখি নাই, এখনো অনিশ্চয়তা দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশনের কোয়ালিটি কী হবে। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই নিয়ে আমার কোনো ডাউটই নেই, কিন্তু ইলেকশন ফেয়ার হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে কি আমি আশাই করি না যে নির্বাচন ফেয়ার হবে। এর জন্য দায়ী কেবলমাত্র এবং একমাত্র হচ্ছে সরকার। এবং আরও যদি আমি স্পষ্ট করে বলি, সেটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনারা দায়ী একমাত্র। দেখেন যে গত আপনার 1 বছর যাবৎ বলা হচ্ছে যে 2018 সালে রাতের ভোট হয়েছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা কোর্টে উঠছে, জবানবন্দি দিচ্ছে আইজিপি, এবং আমরা সবাই জানি। তো 2018 সালের নির্বাচনের দায়ী ব্যক্তিদের সরকার শাস্তি দিবে, এটা গত ফেব্রুয়ারির আলাপ। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাস, 7 মাস চলে গেছে। আপনি বললেন যে আপনারা একটা তদন্ত কমিশন করবেন 3 নির্বাচনের দায়ী ব্যক্তিদের জন্য। হাবিবুল আওয়াল এবং নুরুল হুদা, এই 2 জন ব্যক্তি জেলখানায় গেছে। 2018 সালের নির্বাচনে বাংলাদেশে 208টা সংসদীয় এলাকার প্রায় 3 কেন্দ্রে 100% ভোট পড়ছে, যেটা ইম্পসিবল। প্রায় 6000 কেন্দ্রে আপনার ভোট পড়ছে 90% প্লাস। এটা ধরেন যে বাংলাদেশের মানুষ ভোট দিতে খুব পছন্দ করে, এই কারণে হয়েছে। তো আপনি যেই কেন্দ্রগুলোতে 100% ভোট পড়ছে, এই কেন্দ্রগুলো রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিজাইডিং, ওই এলাকার ওসি এবং এসপি, এই লোকগুলোকে যদি শাস্তি দিতেন, একটা এক্সাম্পল শাস্তি, চাকরি খেয়ে বলতে হবে, জেলে দিতে হবে, একটা এক্সাম্পল শাস্তি দিতেন যে এইসব কেন্দ্রে 100% বা 90% ভোট পড়ছে, বা যেসব কেন্দ্রে যেমন 512টা কেন্দ্রে নৌকা 100% ভোট পেয়েছে। তো আপনি এই 600-700 কেন্দ্রের দায়ী যে 800-900 অফিসার, তাদেরকে যদি একটা এক্সাম্পল শাস্তি দিতেন,
সেটা ডিমোশন হোক, বেতন কাটা হোক, তিরস্কার হোক, যে কোনো একটা বিভাগীয় মামলা যে একটা এক্সাম্পল শাস্তি দিতেন, তাহলে এই কর্মচারীরা ভয় পাইতো আগামী নির্বাচনে যে ইলেকশনটা ফেয়ার করতে হবে, ফেয়ার না করলে ভবিষ্যতে কোনো সরকার এসে আমাকে ধরবে। তো আপনি সরকারি কর্মচারীদের কি বার্তা দিলেন? ইলেকশন তো বিএনপি করে দিতে পারবে না, ইলেকশন তো জামাত করে দিতে পারবে না, ইলেকশন কন্ডাক্ট করবে গভর্নমেন্টের যারা সার্ভিসে আছে, পাবলিক সার্ভেন্টের ইলেকশন কন্ডাক্ট করবে। আপনার পুলিশের যে অবস্থা, আপনি কি আশা করেন যে আপনার এই পুলিশ দিয়ে আপনি নির্বাচন ফেয়ার কন্ডাক্ট করতে পারবেন? যেই এলাকায় যেই প্রার্থীর শক্তি থাকবে, মাসুল পাওয়ার থাকবে, সে সেই এলাকায় ভোট কাটবে, পুলিশ 500 গজ দূরে দাঁড়িয়ে থাকবে, পুলিশ আসবে না এই ঝামেলার মধ্যে। তাহলে আপনি একটা ইলেকশন তো হয়ে যাবে ফেব্রুয়ারিতে, কিন্তু বাংলাদেশের জন্য যেই রকম নির্বাচন দরকার এই সমস্ত সমস্যা থেকে বেরোনোর জন্য, সেই নির্বাচন কি হবে? সেই নির্বাচন যদি না হয়, আবার তো সেই ক্যাওটিক অবস্থা। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই সনদ। তো আপনি নির্বাচন করবেন, নির্বাচন কিভাবে করবেন? এই সরকার তো প্রথমেই এসে বলছে যে তার 3টা ম্যান্ডেট, সংস্কার, বিচার, নির্বাচন। তো ওনার যে প্রধান ম্যান্ডেট, যে প্রধান যে দায়িত্ব, জনগণ তারা যে ম্যান্ডেট দিচ্ছে সংস্কার, সেই সংস্কার কাজ উনি কি করছেন? অক্টোবর থেকে আজকে সেপ্টেম্বর 11 মাস হয়েছে। 11 মাসে দ্বিতীয় দফায় 23 দিন, এর আগে 38 দিন 39 দিন মিটিং হয়েছে। 166টা সুপারিশের মধ্যে 84টা সুপারিশে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐক্যমত্য ঘোষণা করা হয়েছে, আর 73টা বেসিক্যালি ঐক্যমত্য হয়েছে, আর 11টাতে ঐক্যমত্য নাই। এই যে 11টা ঐক্যমত্য নাই, আপার হাউসে পিআর করা, তারপরে দুদককে প্রাইম মিনিস্টারের কন্ট্রোল মুক্ত করা, এগুলার বিষয়ে সমাধান কি? আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এখন পর্যন্ত আপনি বলতে পারেন নাই যে আপনার জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে। কালকে বিএনপি চিঠি দিয়ে জানাইছে যে জুলাই সনদ 3 ধাপে বাস্তবায়িত হবে, যেগুলোর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নাই, সেগুলো নির্বাচনের আগেই হয়ে যাবে আপনার এক্সিকিউটিভ অর্ডার এবং দিয়ে অর্ডিন্যান্স দিয়ে। আর যেগুলো লং টার্ম লাগবে সেগুলো এক্সিকিউটিভ অর্ডার এবং অধ্যাদেশ দেবে। কিন্তু সংবিধান সংশোধন করতে হবে যেগুলোর জন্য, সেগুলো মাস্ট পরে সংসদে হবে। আজকে এনসিপি চিঠি দিছে, চিঠিতে বলছে যে না, তাকে এনশিওর করতে হবে যে এগুলো নির্বাচনের আগে হইতে হবে, সংবিধান সংস্কারের সহ যেগুলো, যেমন আপনি আপার হাউস পিআর করা, এটা করা, তারপরে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট 10 বছরে নির্ধারিত করা, ইলেকশন কমিশনের বিষয়ে সব দল ঐক্যমত হয়েছে। আর্টিকেল 118 চেঞ্জ হবে, 18 চেঞ্জে প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার এবং চিফ জাস্টিস মিলে কমিটি নিয়োগ দেবে, আর প্রাইম মিনিস্টার নিয়োগ দেবে না, ফাইন। কিন্তু এই কাজগুলো সরকার কেন ঝুলিয়ে রাখছে? ডক্টর ইউনূস শুধু বারবার একটা কথা বলেন যে আপনার ঐক্যমতের ভিত্তিতে আসেন, ঐক্যমতের ভিত্তিতে আসেন। তো আপনার 44 আর 3 23 67 দিন, আর অফিসিয়াল আর আনঅফিসিয়ালি আরো মিনিমাম 10 দিন আলোচনা হয়েছে। সে তো 77 দিন আলোচনা করে তো আপনি রাজনৈতিক দলগুলোকে সেম পেজে আনতে পারেন নাই, এবং আনতে পারবেন এরকম কোনো সম্ভাবনা নাই। তো আপনি তো সরকার, আপনারা তো সরকার, আপনারা ওয়াদা করে আসছেন যে আপনি সংস্কার করবেন, তো সেটা আপনি নিজে করতেছেন না কেন? রাজীব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি, এসে আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায় আমরা আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আলোচনাটি নিয়ে যেতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে দুটি বিষয় নিয়ে আসতে চাই। প্রথমত, রাজীব আহমেদ উনি বলেছিলেন যে সুষ্ঠু নির্বাচনের কথা, সুষ্ঠু নির্বাচনটি ঘিরে দুটো কথায় আমি আসবো। সেটি হচ্ছে প্রথমত, যারা এর আগে রাতের ভোটের জন্য দায়ী ছিলেন তাদের এখন পর্যন্ত কোনো শাস্তি বা কোনো তাদের বিরুদ্ধে স্টেপ না নিয়ে এখন নির্বাচনে যাওয়াটা যুক্তিসঙ্গত কিনা। এরপর আরেকটি বিষয় নিয়ে আসছি। আমরা জানি রোডম্যাপ ঘোষিত হয়েছে, রোডম্যাপ ঘিরে নানা রকম আলোচনা হয়েছে। বিএনপি স্বাগত জানিয়েছে, এনসিপি বলছে এটি একটি ষড়যন্ত্র জুলাই সনদ না হওয়া পর্যন্ত, এবং জামায়াত ইসলামী বলছে পিআর পদ্ধতি না হলে তারা অংশগ্রহণ করবে না, এবং এনসিপিও বলেছে তাদের সেই শর্তগুলো রয়েছে সেটি সমাধান না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। সব দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগের আমলে বিএনপি অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনকে ঘিরে নানা সমালোচনা ছিল এবং সেটি সত্য। এই মুহূর্তে কি শুধু নির্বাচনে যদি বিএনপি আসে, এটি কতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দুটো আপনার প্রশ্ন এখানে। প্রথমটা আমি বলি যে বাংলাদেশে প্রায় 639টা থানা আছে। জি, 639টা থানা, আর উপজেলা প্রায় ধরুন 550 না, বা 495 উপজেলা, ভোট কেন্দ্র 45,000। তো এখন আমি 45,000 ভোট কেন্দ্রে না গেলাম। প্রথমত আমার 64টা রিটার্নিং অফিসার, ডিসি, এদেরকে আপনি ক্লোজ করেছেন, ওএসডি করেছেন। হ্যাঁ, ক্লোজ আর ওএসডি, আর কিছুই না। ওএসডি এগুলোকে সবগুলোকে প্রসিকিউট করা উচিত। এসপি 64টা যারা টাকা বন্টন করেছেন ওসিদের কাছে, এই ওসি 639টা
এই 639টা ওসিকে আগে ক্লোজ করবেন, এগুলাকে জাস্ট টু সেন্ড দ্যাম জেল। এই 639টা ওসি জেলে যাবে, 64টা এসপি প্রথম জেলে যাবে, আর 495টা ইউনো যাবে, সহকারী রিটার্নিং অফিসার ছিলেন, আর 64টা ডিসি তো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো রিটার্নিং অফিসার, আমি আপনি বলতেছি যে রিটার্নিং অফিসার বেসিক্যালি কাজটা করেন অনেকটা পোস্ট অফিসের মতো। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যেটা দেন, এইটা রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনকে জানায়, নির্বাচন কমিশন এটা ফর্মুলেট করে। রিটার্নিং অফিসার পোস্ট অফিসের মধ্যে কাজ করলো সেই নির্বাচনের মা বাপ। হ্যাঁ, সেই নির্বাচনের মা বাপ। তো এইখানে সব মিলাইয়া তো লোক হয় না প্রায় 1,500 অ্যারেস্ট করার জন্য। তো আপনি 64টা রিটার্নিং অফিসারকে ধরলেন কেন? শুধু এসপি 64টা কই, যারা রাত্রে টাকার বস্তা বিলাইছে, বিলি বন্টন করছে ওসিদের কাছে। ওসিরা তার বরকতাজ এসআই এবং এদেরকে নিয়ে তারা সারা রাত্রে সারা রাত্রে তারা ভোট ব্যালট বসছে সিল মেরে। আমি আপনাকে একটা কেস স্টাডির জন্য বলি। নারায়ণগঞ্জের কোনো একটা উপজেলার, আমি নাম বললাম না সঙ্গত কারণে, একটা উপজেলার নাম বলি ফতুল্লা উপজেলার বা সদর উপজেলার একজন নির্বাচন কর্মকর্তা ছিল। তাকে যখন প্রিজাইডিং অফিসাররা ফোন করতেছে যে স্যার আমাদের কাছ থেকে তো পুলিশ ভোট চাচ্ছে, ব্যালট চাচ্ছে, সে বলছে ব্যালট সকাল 8টার আগে ব্যালট বের করবেন না, মরে যাবেন। তখন ওইখানকার ইউনো ছিলেন একজন মহিলা, সে শামীম উসমানের লোকজনদেরকে খবর দিছে ওই রিটার্নিং অফিসার উপজেলার নির্বাচন কর্মকর্তা অমুক জায়গায় আছে, ওকে ধরে আনেন, আর নইলে নির্বাচন ভোট কাটা যাচ্ছে না ভাই। তখন শামীম উসমানের লোকজন অস্ত্র নিয়ে গেছে ওইদিকে। সে ওসিকে যখন ডিসিকে ফোন করছে, ডিসি তাকে গিয়ে উদ্ধার করে যাচ্ছে। সেইখান থেকেও শামীম উসমানের লোকজন তাকে নিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছিল। তো আমি আপনাকে বলি যে এইখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এসপি এবং ওসি, এই 4জন মানুষ তো ওতপ্রোতভাবে ভোট কাটায় জড়িত ছিল। আর যে 560টা কেন্দ্রের নৌকা 100% আর যে 200 কেন্দ্রে 100% ভোট পড়ছে, এই 700 প্রিজাইডিং, আপনি 700 প্রিজাইডিংকে শাস্তি দিতে হবে। প্রিজাইডিং অফিসাররা, আমি বলছি প্রিজাইডিং অফিসাররা গ্রামের তো স্কুলের টিচার হয় না, প্রিজাইডিং অফিসাররা ফার্স্ট ক্লাস, গ্রামের স্কুলেররা হচ্ছে সহকারী প্রিজাইডিং। যাই আমি আপনি বলতেছি এই বড় বোয়ালগুলি তো ধরা যায়। মোশাররফ ভাই, আমি সেই নির্বাচনে ছিলাম, একটা প্রিজাইডিং 30 লাখ 35 লাখ করে টাকা নিছে প্রতি কেন্দ্রে। বড় রাঘব বোয়ালগুলিকে ধরা যায়, এইটিকে তো ধরা যায়, ধরছেন না তো। আপনি বলেন যে অনন্য নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন হবে, আপনি আমড়া গাছগুলিকে বসিয়ে রেখে আপনি বলবেন যে এখানে গড, আমি আমেরিকা, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রতিনিধি, বাংলাদেশ শাসন করতে আসছি, এই আমড়া গাছ থেকে আপেল দেন। এটা তো হলো না তো। আপনার চাওয়ার মধ্যে আর আপনার পদক্ষেপের মধ্যে তো কোনো মিল নাই। এটা হলো ডক্টর ইউনূসের সাথে আমাদের সমস্যা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি দেখবেন যে ইভেন প্রশাসনে, সচিবালয়ের প্রশাসনে উনার কথায় এবং কাজে মিল নাই। কোথায় দেখেন, উনি একটা গণঅভ্যুত্থানোত্তর বাজেট দিতে গেলেন, এই বাজেটে লোকগুলাকে বাজেট বানাইলো খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব, কঠিন আওয়ামী লীগার, এনবিআর সচিব, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান কঠিন আওয়ামী লীগার, আইআরডি সেক্রেটারি শাহরিয়ার কাদের সিদ্দিকী কঠিন আওয়ামী লীগার, এবং এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিপার্টমেন্টের যে সচিব নাজমা মুবারক 4টা আওয়ামী লীগার। আপনি আওয়ামী লীগারগুলিকে বসিয়ে রেখে আপনি একটা বাজেট করলেন, হলো। আপনি এই যে লাস্ট 25 জন হলো, 25 জন বিচারপতি হলেন, যিনি তার নামের নিচে নিজে স্বাক্ষর করছেন আবু তাহের, এটা কঠিন আওয়ামী লীগার লোয়ার সেক্রেটারি। আসিফ নজরুল বলে যে তুই তো নির্বাচন চাই, তার সেক্রেটারি হলো কঠিন আওয়ামী লীগার, এবং তারে আবার বানাইছে, কি বলে, এই আপনার হাইকোর্টের জাজ বানাইছে। তো এইগুলি আপনি যা বলতেছেন, অনন্য নির্বাচন, অসাধারণ নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন, বাট আপনার কার্যক্রমে তো প্রমাণ করে না যে আপনি অসাধারণ নির্বাচন দিতে চান।
আপনাকে ধন্যবাদ। আমি আলোচনার জন্য যেতে চাচ্ছি রাজীব আহমেদ আপনার কাছে। আপনি একটু আগে আমি এই প্রসঙ্গটাতে একটা মিনিট বলি, সেটা হচ্ছে যে আপনার 45,000 ভোট কেন্দ্রে 45,000 প্রিজাইডিং অফিসার লাগবে যারা 9 গ্রেড এবভ। তো আপনার কাছে তো 2018-তে যারা দায়িত্ব পালন করছে, আপনি যাই বলেন তাদেরকেই দায়িত্ব দিতে হবে, কারণ অফিসার তো আপনি তৈরি করতে পারবেন না এক রাতে। তো যেই অফিসাররা 2018 সালে 20 লাখ 30 লাখ টাকা করে নিয়ে কেন্দ্র বিক্রি করছে, তা আপনি কি তার কাছ থেকে আবার সততা আশা করেন? মোশাররফ ভাই খুব শক্তভাবে বিভিন্ন কর্মকর্তাদের নাম ধরে বলতেছে, আমি কোনো কর্মকর্তার নাম ধরে বলতে চাই না, আওয়ামী লীগ বিএনপির বিষয় না বা জামাত এনসিপির বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনার একটা রিকনসিলিয়েশন দরকার ছিল। তারা যে অপরাধ করছে, আমি জেলে পাঠানোর কথা বলতেছি না, তারা যে অপরাধ করছে এই বোধটা, এই অনুশোচনাটা তৈরি করার জন্য একটা রিকনসিলিয়েশনের জায়গা দরকার ছিল, একটা মিনিমাম হলেও শাস্তি দরকার ছিল। আর কিছু না হোক অন্তত আপনি ন্যাশনালি তাদেরকে আনমাস্ক করতে পারতেন যে এই লোকগুলা ভোট চুরিতে জড়িত ছিল এবং তোমরা ক্ষমা চাও, ভবিষ্যতে এটা করো না। তাইলেও আপনি একটা অনন্য নির্বাচনের দিকে যাইতে পারতেন। কিন্তু এই যে বলতেছেন যে অবিস্মরণীয় অনন্য 100 বছরের ইতিহাস, এগুলো কিচ্ছু হবে না। ধরেন যে মোশাররফ ভাইয়ের এলাকায় ওনার শক্তি আছে, মাসেল পাওয়ার আছে, উনি খুব একটা জনপ্রিয় না, উনি কোন একটা বড় দলের টিকিট পাইছে, আমার মাসেল পাওয়ার নাই, আমি ভোট পাইতে পারি। আপনার পুলিশ ইনঅ্যাক্টিভ, আপনার কর্মচারী যারা আছে তারা টাকা পয়সা খায়, তাদের অতীতে বিচার হয় নাই, আমি মোশাররফ ভাইয়ের বিরুদ্ধে ইলেকশনে ফাইট করতে পারবো? আগের বার রাতে ভোট কাটছে, এবার নয় ফজরের রক্তে কাটবে, তাহলে আসরের রক্তে কাটবে, পার্থক্য তো এইটুকুই হবে। তো আপনি কিভাবে এইগুলা রেখে আপনি আশা করতেছেন যে একটা ফেয়ার ইলেকশন হবে? ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এবং অনেক কিছুর সমাধান নির্বাচন, কিন্তু আপনার একটা বাজে নির্বাচন এফোর্ড করার মতো অবস্থায় বাংলাদেশ নাই। এইটা গভর্নমেন্টের দ্রুত রিয়ালাইজ করা উচিত। রাজীব আহমেদ, আপনি বেশ জোর দিয়ে বলছেন ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। অন্যদিকে এনসিপি বলছে যে গণঅভ্যুত্থান আর জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং সেই সাথে তার একজন হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমি ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে নানা বিরোধ, নানা অনৈক্য রাজনৈতিক দলগুলোর মাঝে, এগুলো কেন? এগুলো রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল রেটরিক, এগুলো অন্যদের বলার বাধ্যবাধকতা আছে। যেহেতু আমি রাজনীতি করি না, আমি করি সাংবাদিকতা, তো আমি সবার সঙ্গে মিশি, উঠি, বসি। তো আমার যতটুকু কমন সেন্স আছে, কমন সেন্সে বুঝি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু আমি যেটা নিয়ে আশঙ্কার মধ্যে থাকি যে ইলেকশনটা ভালো না হইলে আমরা এখন যে অস্থিরতা দেখতেছেন তার 10 গুণ অস্থিরতা দেখবেন। দেখেন একটা সমস্যা আপনারা বলি, সেটা হচ্ছে যে উদাহরণ হিসেবে আমি বলি যে ধরেন এ পার্টি আগামীবার ক্ষমতায় গেল, বি পার্টির, যেমন একটা সহজ উদাহরণ দিই, 1973 ইলেকশন, ওই নির্বাচনে আওয়ামী লীগ 293টা আসন পেয়েছিল। 1973 ইলেকশনে জাসদ আসন পেয়েছিল একটা, এবং অন্য স্বতন্ত্র এবং গণতন্ত্র লীগ মিলে আতাউর রহমান খান সাহেবের একটা, সব মিলে বিরোধী দল 7, আওয়ামী লীগ 293। ওই নির্বাচন যদি 100% সুষ্ঠু হইতো, 100% না 120% সুষ্ঠু হইলেও আওয়ামী লীগ 200+ আসন পেত। 120% সুষ্ঠু হলেও আওয়ামী লীগ 200+ আসন পেত। কারো কোনো সাংগঠনিক অবস্থা ছিল না, দরকার নাই, কিন্তু প্রত্যেকে এমপি হবে। সবাই মিলে চুরি করছে, চুরি করে আওয়ামী লীগের আসন নিয়ে গেছে 293। ইলেকশন বিতর্কিত হয়েছে, শেখ মুজিবের সরকার টিকে নাই। আওয়ামী লীগ কিন্তু এমনি ক্ষমতায় আসতো এবং এমনি 200+ আসন পাইতো, চুরি করে গেছে 293। তো আগামী নির্বাচনে ধরেন যে আমরা যেই দল জিতবে বলে ধারণা করতেছি বা যে দল জিততে পারে বলে আপনি অনুমান করতেছেন, সেই দল হয়তো বা 200 আসন পাবে, কিন্তু প্রত্যেকে তো এমপি হওয়ার জন্য মুখিয়ে আছে। কে ফেল করবে? কেউ তো নিজের আসন ছাড়বে না, আসন হয়ে যাবে 280, পরে কি করবেন? পরে তো স্টেট রান করতে পারবেন না। যা রাজীব আহমেদ, আমরা আরো একটি বিরতি নিয়ে আসবো, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়েছে আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যায় আমরা আলোচনায় ফিরবো। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে যেতে চাই। আমি একটি প্রশ্ন করে গিয়েছিলাম আপনাকে যে যদি এই যে নির্বাচন হবে কি হবে না, এই সংশয়ের মাঝে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও এবং অন্যান্য দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে এই নির্বাচনটি আসলে কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলি যে এটা ইতিহাস তো এক এক রকম সাক্ষ্য দেয়। তো ধরুন 24-এর নির্বাচন মানুষ বয়কট করছে, ভোট পড়েছে কত? 5%। 18-তে 10-15% ভোট পড়েছে। তো এটা আবার 1970 সালে বাংলাদেশের পলিটিক্সে মোস্ট রিলেভেন্ট এ পারসন উনি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো তিনি 70 সালের নির্বাচনে বললেন, যার নেতৃত্বে বেসিক্যালি 69-এর গণ-অভ্যুত্থান হলো, এবং মৌলানা ভাসানীর গণ-অভ্যুত্থানের কারণেই বেসিক্যালি শেখ মুজিব ফাঁসির রশি থেকে বেরিয়ে, জেল থেকে বেরিয়ে আসলেন 69-এর যে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে। তো মৌলানা ভাসানী বললেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এবং তিনি নির্বাচনে গেলেন না।
নির্বাচনে না যাওয়ায় ৭০ সালের নির্বাচনে যে মৌলানা ভাসানী মোস্ট রিলেভেন্ট এ পারসন যিনি নির্বাচনে গেলেন না, তো সেই যে মৌলানা ভাসানী নির্বাচন বর্জন করেছিলেন কথাটা কি আলোচনায় আসে? কেউ আলোচনায় আসে? তো আমি মনে করি যে এখানে যদি জামাত ইসলাম যথেষ্ট রিলেভেন্সিও থাকে, যথেষ্ট প্রাসঙ্গিকতা থাকে, তারপরেও যদি জামাত ইসলাম এনসিপি এরা যদি ভোট বর্জন করে আর ভোটটা যদি ৭০ সালের মতো নির্বাচন হয়, মানে একেবারে সারা দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়া ভোট দেয়, তাহলে তারা যারা ভোট বর্জন করবেন তারা ইররিলেভেন্ট হয়ে যাবেন। এবং পরিস্থিতিটা যদি এরকম হয়, তারা এই ভোট বর্জনটা তারা ভোট বর্জনের যে ফলাফলটা, এইটার ফলাফলটা বহন করার মতো ক্ষমতা রাখেন না। তো এই জন্য আমি বলছি যে আসলে জনগণ ভোটটা কীরকমভাবে ভোটটা গ্রহণ করে, ভোটে কিভাবে অংশগ্রহণ করে, এটার উপর নির্ভর করে যে কে কোথায় অংশগ্রহণ করলো না করলো। আমি মনে করি না যে জামাত ইসলাম ভোট বর্জন করবে, কারণ জামাত ইসলাম ইতিমধ্যে তার ৩০০ আসনে সে ভোট তার প্রার্থী ফিক্স আপ করে দিয়েছে এবং সমস্ত মসজিদে মাদ্রাসায় মিম্বরে দাঁড়াইয়ে বক্তৃতা করতেছে জামাত ইসলামকে ভোট দিন আর জান্নাতের টিকিট নিন, জান্নাতের টিকিট নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, এই কথা বলতেছে। তো আর সে বাইরে বলতেছে পিয়ার না হলে আমি নির্বাচনে যাব না। তো এই জন্য আমি আপনাকে বলছি। আর এনসিপি বেসিক্যালি এখনও আতুরগড় থেকে বের হয় নাই। এটা যে এনসিপি যেটুকুন হাঁটার শিকার কথা ছিল রাজনীতির মাঠে, ডক্টর ইউনূস এটাকে কুলেখাকে রেখে এবং এটাকে পুলিশ, বিডিআর, আর্মির প্রটোকল দিয়ে এটাকে ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র ধরুন আমার হবিগঞ্জ জেলায় ওদের লোক সংখ্যা ছিল 200 সামনে, আর ওদের চতুর্দিকে পুলিশ, বিডিআর এবং আর্মি ছিল 500। তো যখন মানুষ দেখছে বাইরে থেকে যে জনগণ থেকে ইয়ার সংখ্যা, আর্মির সংখ্যা, পুলিশের সংখ্যা বেশি, এনসিপি তো শেষ। এনসিপি গিয়ে উঠছে ইয়াতে কি বলে সার্কিট হাউসে, এনসিপি প্রটোকল দিয়ে এনসিপির জন্য ছেড়ে দিছে ডিসি অফিস, এনসিপির জন্য ছেড়ে দিছে এসপি অফিস। তো এই যে অবস্থাটাই, এটা উনি বুঝাতে চেয়েছিলেন যে সরকারের প্রতি তাদের আনুকূল্য আছে। এই সরকারের প্রতি আনুকূল্য থাকার যে প্রকাশটা, এই প্রকাশ হওয়ার কারণে এনসিপি শেষ হয়ে গেছে এবং এনসিপিকে সরকারি প্রটোকলে হাঁটানোর কারণে এনসিপি যে হাঁটার শিকার কথা ছিল, এই হাঁটাটা আর শিখতে পারলো না। আপনাকে ধন্যবাদ। রাজীব আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনার কাছে অন্যটি বিষয় নিয়ে প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ রয়েছে, ঐক্য অনেকের দোলাচলে তা এই রাজনীতির পরিবেশ সৃষ্টি হচ্ছে, একজন একজনের প্রতি কোনো আস্থা নেই। যেমন এনসিপি বলছিল যে বিএনপি ক্ষমতায় এলে সবকিছু বদলে যাবে এবং বদলে দেবে, অর্থাৎ তারা এই যে জুলাই সনদ কিংবা আরো যে দাবি তাদের রয়েছে দাবিগুলো পূরণ হবে না। রাজনৈতিক দলগুলোর মাঝে এতটা আস্থার সংকট কেন? ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে আমি একটু নির্বাচনকে এর সঙ্গে রিলেট করে বলি। সেটা হচ্ছে যে আপনার 5 আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে মে পর্যন্ত প্রায় 9 মাস যাওয়ার পরে এনসিপি, জামায়াত এবং অন্য দল একসঙ্গে হঠাৎ করে নামলো যে আওয়ামী লীগের নিষিদ্ধ করো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করো। তো বিএনপি মুখে যাই বলুক, বিএনপি কোনোভাবেই চায় নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এটা বিএনপির প্রধানতম চাওয়া। এর কারণ আছে, এর দীর্ঘ কারণ আছে। কারণ হচ্ছে যে দেশটা তো 2 ভাগে বিভক্ত, আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপি ততক্ষণ এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ থাকে। আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট বিএনপিতে রাখতে হবে, রাখার জন্য আওয়ামী লীগকে রাখতে হয়। ওই দিনই নির্বাচন 75% নিশ্চিত হয়ে গেছে, যেদিন আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বাকি দল যারা আছে তাদের নির্বাচন ওই দিনই 75% নিশ্চিত হয়ে গেছে যে তারা ইলেকশনে যাচ্ছে। কারণ যখন পলিটিক্সটা আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে থাকে, তখন তৃতীয় কোনো শক্তির বিকাশের সুযোগ নেই। যারা আওয়ামী লীগের ভয় পায়, আওয়ামী লীগকে ভয় পায়, তারা ধানের শীষে ভোট দেয়, যারা ধানের শীষকে ভয় পায় তারা নৌকায় ভোট দেয়। এই তো খেলা। তো এই জায়গায় তো তৃতীয় কারো সুযোগ নেই। তো আওয়ামী লীগ যেদিন 9 মে উঠে গেল, উঠে যাওয়ার পরে এখন তো এই যে এনসিপি, জামাত যেগুলো বলতেছে সব হচ্ছে এই নির্বাচনটাকে বিএনপি ভার্সেস অলে পরিণত করা, যেটা 1977-এ ভারতে হয়েছিল ইন্দিরা বনাম অল। এই রূপটা তারা দিতে চাচ্ছে, এই জন্যই এত কথা। আচ্ছা, এখন বাকি বলি, নির্বাচন বাকি আছে 25%, 75% হয়ে গেছে আগে। এই 25% হচ্ছে জুলাই সনদ। এখন দেখেন যে মাইনরিটির মধ্যে, এক্ষেত্রে তারা পলিটিক্যাল মাইনরিটির মধ্যে নানান রকম ভয়ের বিষয় থাকে। তারা যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে এই যে আপনি দীর্ঘ সংলাপ করলেন, করে যে বিষয়গুলো আপনি ঐক্যমত্য হইলেন, এইটা তো নেক্সট পার্লামেন্টে তারা পাশ করে দিতে পারবে না।
বিএনপি যে পাশ না করে, তখন আগামী সরকারে আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদে নানানভাবে বিরোধী দলের স্টেক থাকবে। তাদের মধ্যে এই সংশয়টা কেন বিএনপির আস্থা নিতে করতে পারছে এই সমস্যাটা আমি বলবো বিএনপি তারা কেন আশ্বস্ত করতে পারতেছে না? বিএনপি তো ডেকে বলতে পারতো যে আমি বড় ভাই, ইলেকশনে হতে যাচ্ছে, আমি ইলেকশনে জিততে যাচ্ছি, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই যে 8-9টা যে নোট অফ ডিসেন্ট আছে সেটাও আমি তুলে নিলাম, আসো একসঙ্গে ইলেকশন করি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এই যে 8-9টা নোট অফ ডিসেন্ট আছে, এই ধরেন যে দুদক প্রাইম মিনিস্টার হাত কাছে না থাকলে কি এমন ক্ষতি হবে? আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে ভাই শুনেন, 8-9টা এই নোট অফ ডিসেন্টের মধ্যে কিন্তু মেজর মাত্র 2টা, দুদক আর আপার হাউস পিয়ার। রাজীব আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর, শেষ যে কথাটি রাজীব আহমেদ বলছিলেন এই কথাটি শেষ 2 লাইনে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ হচ্ছে আমাদের হাতে সময় একদম কম। না, প্রথম কথা হচ্ছে যে বিএনপি তো প্রথম 750 প্রস্তাব নিয়ে যখন আসছে, এটা কি কোন পাগলের দেশ যে বাংলাদেশ তো দূরের কথা, কোন প্রতিষ্ঠান কিন্তু সংস্কারের জন্য বসায় কাউকে, সে কয়টা ইস্যু নিয়ে বসবে? 750 ইস্যু নিয়ে বসবে। 826টা তো মেজর না, গেল হচ্ছে তারপর এখানে 884টা নিয়ে 84টা প্রস্তাব নিয়ে আজকে যদি দেশ টিভি নিয়ে বসি, দেশ টিভি তো একটা 84টা প্রস্তাব নিয়ে বসবো আমি, তো বিএনপি তো প্রথম দিনই বলতে পারতো 750 কেন, তুমি আরো 50টা লিখো, 900 আরো 100 লিখো, 1000 প্রস্তাব শেষ, সব মানছি, যাও ইলেকশন এসো। এরপর ইলেকশন হওয়ার পরে প্রথম 100 দিন কে আমার বিরুদ্ধে কথা বলবে? কে কথা বলবে আমার হানিমুন পিরিয়ডে? কারো সাহস নাই। তো বিএনপি এই সুযোগটা নিতে পারতো, এই অসততা বিএনপি করতে চায় নাই। বিএনপি সৎভাবে যা করবে তাই আলোচনা করছে, যেটা মানছে সেটা করবে। আর যদি মনে করতো যে ইয়েস নির্বাচনের পরে পরিস্থিতি দেশে প্রায় 1 বছর একটা নতুন পরিস্থিতি থাকে, কে আলোচনা করবে, কোন টিভি আলোচনা করবে আমার সম্বন্ধে? আসো দেখি, এখন যা আছে সব বললাম, সব মারহাবা, আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। এরপরে আমার সামনেই আসতে পারবে না, আমার সাথে দেখাই করতে পারবে না, তো কিছুই হইতো না এটা। তো এই জন্য বিএনপি এই অসততা, যেটা চলমান রাজনীতির যে অসততা, যে সব মানি নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর কিছুই মানি না, এটাতে যাইতে চাই না। রাজীব আহমেদ, আপনি কি বলতে চান? আমি যেটা বলি, আমি ওর সঙ্গে তো একমত না। যেহেতু 826টা যে সংস্কারের প্রস্তাব বলেছে, এর মধ্যে কিন্তু পাবলিক টয়লেটও আছে, সুতরাং এগুলো ইম্পর্টেন্ট না। যেভাবে বলা যায় 826টা এত প্রস্তাব, বিষয়টা এরকম কিছু না। বেসিক প্রস্তাব ছিল 166, সেখান থেকে বিএনপি সহ অন্য সব দলের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে 70-র মতো বাদ করেছে, 72 আছে, 84-এর মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে 73-তে, 73-র মধ্যে বাকি থাকে 11-এর মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে 9টাতে, জামাতের নোট অফ ডিসেন্ট আছে 4টাতে, এর মধ্যে মেজর হচ্ছে মাত্র 2টা, আপার হাউস পিয়ার আর হচ্ছে দুদক, আর বাকি সব সলভ হয়ে গেছে। তো 2টা বিষয় আপনারা 2 মিনিটে শেষ করে দেন না ভাই। দুদক প্রাইম মিনিস্টার কাছে না থাকলে কি ক্ষতি হবে দেশের? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কি আসলে পিয়ার পদ্ধতি কি আদৌ কি সম্ভব? এখানে দেখেন লোয়ার হাউসের পিয়ার কিন্তু আলাপ চলতেছে না। লোয়ার হাউসের পিয়ার ইজ অ্যাবসার্ড, এটা একদম পাগলের দাবি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য সম্ভব না, গভর্নমেন্টের স্টেবিলিটি থাকবে না। কিন্তু আপনার সংবিধানের প্রোটেকশনের জন্য আপার হাউস পিয়ার লাগবে, এটা করা জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ, ধন্যবাদ আছে মোশাররফ আহমেদ ঠাকুর, দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।